Assalamu alaikum. I am Dr. Nazmul Haq Masoom, Associate Professor, Dhaka Medical College. Now I will discuss about you Viva GIT. আজকে আমরা মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের বিভিন্ন ক্লিনিক্যাল সিনারিও নিয়ে এমবিবিএস পরীক্ষায় যে ভাইভা প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয় সেগুলি সম্পর্কে আলোচনা করব। গতদিন একটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ভাইভা পরীক্ষায় ক্লিনিক্যাল সিনারিওগুলি দিয়ে তারপর সাধারণত জিজ্ঞেস করি। In the month of Ramadan, a fasting male of 40 years sudden excruciating pain in the upper abdomen at afternoon. আবার যদি পড়ি, in the month of Ramadan, a fasting male of 40 years experiences sudden excruciating pain in the upper abdomen at afternoon. What might be the cause? এই প্রশ্নটা আসলে প্রথমে যেটা আসবে, যেহেতু রমাদান মাস মানে রমজান মাসের মধ্যে সে ফাস্টিং ছিল, রোজা রেখেছে এবং বিকালের দিকে তার প্রচুর পেটে ব্যথা, তখন আমাদের চিন্তা করতে হবে তার হয়তো পেপটিক আলসার ডিজিজ ছিল, সেটা থেকে পারফোরেশন। এখন আমাদের পারফোরেশন অফ ডিউরেনাল আলসার। হোয়াট মাইট বি দ্য কজ? কজের ক্ষেত্রে বলতে হবে পারফোরেশন অফ ডিউরেনাম। তারপর হচ্ছে হাউ উইল ইউ এস্টাবলিশ ইউর ডায়াগনোসিস ক্লিনিক্যালি। এখন আমরা ক্লিনিক্যালি কিভাবে ডায়াগনোসিস এস্টাবলিশ করব? এই ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি, পেশেন্ট ফাস্টিং ছিল এবং বিকালবেলা তার প্রচন্ড পেন শুরু হয়েছে, কোথায়? আপার অ্যাবডোমেনে। তারপর এই পেশেন্টকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, জেনারেল এক্সামিনেশন করব, তারপর হচ্ছে লোকাল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন। এখন জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে পেশেন্টের যদি পেরিটোনাইটিস হয়, সেই ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা সাধারণত পালস রেটটা একটু বেশি পেতে পারি, টেম্পারেচার থাকতে পারে, খুব বেশি ফাইন্ডিংস হবে না। কিন্তু এই পেশেন্টের যদি 2-1 দিনের পুরানো হয়, পারফোরেশন হয়ে তারপরে আসে আমাদের কাছে, সেই ক্ষেত্রে আমাদের তার টেম্পারেচার থাকবে, বিপি ফল করতে পারে, টেকিকার্ডিয়া থাকবে, তারপর হচ্ছে রেসপিরেটরি রেটও বেশি থাকতে পারে, তারপর পেশেন্ট ডিহাইড্রেটেড হতে পারে, এই সমস্যাগুলি নিয়ে আসে। কিন্তু আমাদের একদম জটপট যদি কেসটা চলে আসে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড পাবো, টেন্ডারনেস পাবে। অনেক ক্ষেত্রে যদি টু দ্য পয়েন্টে আমরা বলি, একটা বোর্ড লাইক রিজিডিটি হবে এবং আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস ওবলিটারেটেড হবে অ্যাট রাইট সাইড অফ দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে ইউজুয়ালি থাকে। সেখানে না থেকে ওখানে যেহেতু রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে গ্যাস জমা হবে, সেখানে আমরা ডালনেসটা পাবো না, আর বাউল সাউন্ডটা এবসেন্ট থাকতে পারে। প্রশ্নটা যেহেতু ক্লিনিক্যালি, আমাদের এখানে ইনভেস্টিগেশনে আসা যাবে না, উত্তরটা ক্লিনিক্যালি দিতে হবে। বলতে হবে স্যার পারফোরেশন হলে বোর্ড লাইক রিজিডিটি হবে, টেন্ডারনেস থাকবে, আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমরা পাবো না, এখানে রেজোনেন্ট থাকবে যেহেতু এয়ার লিক হয়ে গ্যাসগুলি আন্ডার দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে জমা হবে। আর একটা হচ্ছে পেশেন্ট বাউল সাউন্ড এবসেন্ট থাকতে পারে। তার পরবর্তী কোশ্চেন, হোয়াট ইনভেস্টিগেশন ডু ইউ লাইক টু ডু দ্য কনফার্ম ইউর ডায়াগনোসিস? এই ক্ষেত্রে যেটা বলতে হবে, আমরা যদি একটা এক্সরে অ্যাবডোমেন ইনক্লুডিং বোথ ডোম অফ দ্য ডায়াফ্রাম এপিভিউ করি অথবা চেস্ট এক্সরে পিভিউ করি, সেই ক্ষেত্রে আমরা আন্ডার দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে একটা ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো পাবো।
লেফট ডুম অফ দ্য ডায়াফ্রামের নিচেও গ্যাস পাওয়া যায়, তখন আমরা সেটা জিজ্ঞেস, সেটা হচ্ছে সাধারণত ফান্ডিক গ্যাস। এখন হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, এই প্রশ্নটা খুবই করা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো পেশেন্ট যদি অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসে, পারফোরেশন নিয়ে আসে, প্রথমে আমাদের পেশেন্টটাকে ডায়াগনোসিসও করতে হবে, পাশাপাশি রিসাসিটেট করতে হবে। আমরা হসপিটালাইজেশন করব, ভর্তি করব, বেড রেস্ট দিব, নাথিং পার ওরাল টিল ফার্দার অর্ডার। তারপর একটা এনজি টিউব, নেজোগ্যাস্ট্রিক টিউব দিব এবং ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দিব, আইভি ফ্লুইড দিব, এবং পেশেন্ট ইউরিন আউটপুটটা মনিটর করব। ক্যাথেটারাইজেশন করে ইউরিন আউটপুটটা পার আওয়ারলি মনিটর করব। এবং পেশেন্ট যদি পারফোরেশন হয়ে শকের ফিচারগুলি নিয়ে আসে, যেমন শকের ফিচার কি হতে পারে, টেকিকার্ডিয়া থাকতে পারে, বিপি ফল করতে পারে, তারপর পেশেন্ট দেখা যায় কোল্ড কাম স্কিন হতে পারে, সোয়েটিং হতে পারে, ইউরিন আউটপুট কম থাকতে পারে, কনসাসনেস লেভেলটা তার কম হতে পারে। যখন আমরা ফ্লুইড দিব, আস্তে আস্তে সেই ফিচারগুলি আমরা মনিটরও করব পাশাপাশি। যেহেতু তার টেকিকার্ডিয়া যদি থাকে, যদি পালস রেটটা খুব বেশি থাকে, সেটা নর্মালের দিকে চলে আসবে, পিপি কম থাকলে সেটাও নর্মালের দিকে চলে আসবে, সোয়েটিং থাকলে সেটা বন্ধ হয়ে যাবে। প্রথমে যদি কথা বলতে না পারে, আস্তে আস্তে সে ওরিয়েন্টেড হয়ে সুন্দর মতো কথা বলতে থাকবে। এই জিনিসগুলি আমরা মনিটর করব। এবং পেশেন্টের যদি ব্যথা থাকে, ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড মানে হচ্ছে নর্মাল স্যালাইন অথবা হার্ট পেন সলিউশন অথবা ডিএনএস দিতে পারি। কিন্তু কখনই পেশেন্টকে আমরা দিয়ে দিব না। দিয়ে দিলে কি হবে, পেশেন্টের যেহেতু পারফোরেশন হয়ে ফ্লুইড ইলেকট্রোলাইট লস হচ্ছে, আবার যদি আমরা ইন্ট্রাভেনাসলি দিয়ে দেই, তখন এই ফ্লুইডগুলি সাধারণত ভাস্কুলার কম্পার্টমেন্টে হচ্ছে 8%, আর সবগুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়। তখন পেশেন্টের পালমোনারি এডিমা এবং নানাবিধ কমপ্লিকেশন হতে পারে। অনেক ক্ষেত্রে ফ্লুইড যদি না থাকে, সিস্টাররা বলে থাকে এই ফ্লুইডটা দাও, বা সেটা আমাদের করা যাবে না। যেহেতু ইলেকট্রোলাইট লস হবে, আমাদের ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইডই দিতে হবে। হাউ মাইট বি দ্য প্রবলেমস ইফ নট ট্রিটেড ইন রাইট টাইম। এখন এই পেশেন্ট পারফোরেশন এর পেশেন্ট আসলে আমাদের অপারেশন করে ফেলতে হবে। এখন অপারেশন যদি না করি, তাহলে কি কি প্রবলেম হতে পারে, পেরিটোনাইটিস ডেভেলপ করবে, পেশেন্টের তার থেকে যত রকম কমপ্লিকেশন, পেশেন্টের সার্চ, সিস্টেমিক ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোম হবে, তারপর মুডস, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম হবে, এবং পেশেন্টের আলটিমেটলি ডেথ হবে। কারণ পারফোরেশনে পেশেন্ট আসলে যেহেতু পেরিটোনাইটিস হয়, আমাদের ইমিডিয়েটলি এই রোগীটাকে ল্যাপারোটমি করতে হবে এবং রিপেয়ার অফ দ্য পারফোরেশন অ্যান্ড থরো পেরিটোনিয়াল টয়লেটিং, অর্থাৎ ডিউডেনাম পারফোরেশন হয়ে যেই অংশগুলি পেটের মধ্যে ছড়িয়ে গেছে, এটা আমাদের খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এবং আজকাল আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায়, সেটাও আমরা জানবো। এখন হাউ উইল ইউ ম্যানেজের ক্ষেত্রে আমরা পেশেন্ট আসলে সাধারণত একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, ইউজুয়ালি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি। যেমন পারফোরেশন হলে কি কি অর্গানিজম এখানে আমাদের যেতে পারে, যেহেতু সেপ্ট্রাএক্সন ইউজ করে থাকি, মেট্রোনিডাজল সাধারণত দেই আমরা, এবং যেহেতু যদি পেপটিক আলসারের জন্য হয়, তাকে একটা অ্যান্টি আলসারেন্ট দিতে হবে, এবং ব্যথার জন্য আমরা ব্যথার ওষুধ দিব। কিন্তু ব্যথার ওষুধের ক্ষেত্রে আমরা এনএসআইড ইনডিউসড যদি পারফোরেশন হয়, এনএসআইড ইউজ করব না, আমরা ট্রেমাডল ইউজ করতে পারি, তারপর প্যারাসিটামল ইনজেকশন ইউজ করতে পারি, এগুলি দিতে পারি। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস আফটার দ্য সার্জারি। এখন একটা পারফোরেশনের অপারেশনের পরে কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশনের ক্ষেত্রে আফটার সার্জারি, এখন এটা বিভিন্ন ভাবে আসতে পারে। একটা হচ্ছে কমপ্লিকেশন, পার অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, পোস্ট অপারেটিভ। যদি পার অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে, আমরা অপারেশন করার সময় যদি আইডেন্টিফাই করতে না পারি, ব্লিডিং হতে পারে, তারপর সারাউন্ডিং যে স্ট্রাকচার গুলি রয়েছে সেগুলি আমরা ইনজুরি করে ফেলতে পারি।
কিন্তু এখানে বলা হয়েছে আফটার অপারেশনের পরে কি কমপ্লিকেশন হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো একটা পেশেন্টের যে রিপেয়ার করলাম সেখানে আমাদের লিকেজ হতে পারে, তারপর হচ্ছে পেশেন্টের বাস্ট অ্যাবডোমেন হতে পারে, তারপর পোস্ট অপারেটিভ পেশেন্টের ব্লিডিং হতে পারে, এই প্রবলেমগুলি হতে পারে। তারপর পেশেন্টের যদি ফ্লুইড ইলেকট্রোলাইট পোস্ট অপারেটিভ ম্যানেজ না হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। এটা থেকে পারফোরেশনের পেশেন্ট এমবিবিএস স্টুডেন্টরা অবশ্যই ভালোভাবে ম্যানেজ করতে হবে। এটা বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। এখন একটা পেশেন্টের আমরা পোস্ট অপারেটিভলি এই রোগীটাকে কিভাবে ফলো আপ করব। ফলো আপের ক্ষেত্রে পেশেন্টের কিভাবে ফলো আপ করি, অপারেশনের পরে পেশেন্টকে আমরা সাবজেক্টিভ কিছু জিজ্ঞেস করতে হবে, পেশেন্টের ব্যথা আছে কিনা, তারপর হচ্ছে পেশেন্টের ফ্লাটাস পাস হচ্ছে কিনা, কমপ্লেন আছে কিনা কোনো, তারপর হচ্ছে অবজেক্টিভ পেশেন্টের অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড কিনা, ব্যান্ডেজটা ড্রাই কিনা, তারপর পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার এগুলি আছে কিনা, ইউরিন আউটপুটটা কত, ড্রেন যদি থাকে ড্রেনের আউটপুট কেমন, কালার কেমন, সেগুলি আমরা মনিটর করব। তারপর হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট করে এটা প্ল্যান করতে হবে। অপারেশনের পরে পেশেন্ট যেহেতু নাথিং পার ওরাল থাকে, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর ইলেকট্রোলাইট, পেশেন্ট যদি ডায়াবেটিস থাকে আমরা র্যান্ডম ব্লাড সুগার এগুলি আমরা করে থাকি, এগুলি ক্রিয়েটিনিন লেভেল দেখে থাকি, এগুলি দেখে পেশেন্টকে অ্যাসেস করতে হবে এবং সে অনুসারে প্ল্যান করতে হবে। এখন পেশেন্টের যদি দেখা যায় অপারেশনের পর 1-2 দিন পর তার হচ্ছে বাউল সাউন্ড চলে আসছে, পেশেন্টের ব্যান্ডেজ ড্রাই, পেশেন্টের হচ্ছে পালস, ব্লাড প্রেশার, অল ভাইটালস আর নরমাল, তখন আমরা আস্তে আস্তে পেশেন্টকে নাথিং পার ওরাল থেকে উইথড্র করি। প্রথম সিপস অফ ওয়াটার দিয়ে শুরু করি, তারপর লিকুইড ডায়েট দিই এবং দেন ফলোড বাই নরমাল ডায়েট। এভাবে একটা পেশেন্টকে আমরা ফলো আপ করি। পেশেন্টের যদি পোস্ট অপারেটিভ ডেতে দেখা গেল যে ল্যাপারোটমির উন্ড যেটা সেটা হচ্ছে টেন্ডার, তারপর হচ্ছে সোলেন, পেশেন্টের জ্বর চলে আসছে, তখন আমাদের একটা চেক ড্রেসিং করে দেখতে হবে উন্ড ইনফেকশন হয়েছে কিনা। এখন আবার পেশেন্টের আমরা যে ড্রেন টিউবটা দিয়ে আসলাম সেই ড্রেনে যদি দেখি আমাদের বাইল কন্টেনিং ফ্লুইড আসতেছে অথবা ফিকাল ম্যাটার আসতেছে, তখন আমাদের চিন্তা করতে হবে না যে পারফোরেশনটা আমরা রিপেয়ার করেছি সেটা লিক হয়ে গেছে। আবার এনজি টিউবটা আমরা কখন খুলে ফেলি, যখন হচ্ছে পেশেন্ট এনজি দিয়ে দেখা যাবে কিছু আসছে না অথবা লেস দেন 200 ml, পেশেন্টের বাউল সাউন্ড চলে আসছে, তখন এনজি টিউব আমরা খুলে দেব। যখন হচ্ছে ক্যাথেটার হচ্ছে ইউরিন আউটপুট নরমাল, পেশেন্ট ইউরিন ক্যাথেটার আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এটা রিমুভ করে দেব। পেশেন্টকে আমাদের মোবিলাইজ করতে হবে ঠিক মতো। এভাবে আমরা পেশেন্টগুলিকে মনিটর করি। পরীক্ষার মধ্যে পারফোরেশন রিলেটেড, এটা তো তোমাদের শুধু এক্সাম্পল বললাম, অনেক প্রশ্ন আসে। অনেক ক্ষেত্রে বলা হয় পারফোরেশন আর কোথায় কোথায় হতে পারে, কমন সাইট গুলি বলো। কমন সাইটের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম হতে পারে, স্টোমাকে হতে পারে। স্টোমাকে হলে জিজ্ঞেস করে তার কি হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করে। স্টোমাকে পারফোরেশন যদি হয় সেই ক্ষেত্রে মেলিগনেন্ট পারফোরেশন হতে পারে, আবার নরমাল গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন হতে পারে। রোগীরা বলবে সাধারণত খাবার পরে ব্যথা করছে, ফাস্টিং অবস্থায় সাধারণত বলে না, এবং তার ওজন কমে যাওয়া, অ্যানোরেক্সিয়া, কারণ স্টোমাক আলসারের ক্ষেত্রে রোগীরা খাবে না, যেহেতু খাবার পরে ব্যথা হয়, তার ওজন কমে যায়। অনেক সময় পেশেন্ট হেমাটাইটিস মেলাইনার হিস্ট্রি থাকে, কিন্তু ডিউডেনাল আলসারের ক্ষেত্রে রোগী খাইতে চায়, না খেয়ে থাকলে পেশেন্টের প্রবলেম হয়। অনেক ক্ষেত্রে পেশেন্ট যদি স্টেরয়েড খায় বা এনএসআইটি ইনডিউস থাকে সেই ক্ষেত্রেও রোগীরা পারফোরেশন নিয়ে আসতে পারে। তারপর আবার জিজ্ঞেস করি, অনেক সময় এক্সরে যদি দেয়া থাকে ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো, শুধু কি ডিউডেনাল আলসার পারফোরেশনে হয় না অন্য কিছুতে হতে পারে। সেই ক্ষেত্রে তোমার বলতে হবে টাইফয়েড আলসার পারফোরেশন হতে পারে, তারপর টিউবারকুলার আলসার পারফোরেশন হতে পারে, তারপর যে কোনো পেশেন্টের একটা স্ট্যাব ইনজুরি নিয়ে আসলো সেই ক্ষেত্রে হতে পারে। অনেক সময় আমরা টিউবাল ইনসাফলেশন টেস্ট করি, তখন আমরা যদি টিউব পারফোরেশন হয়ে যে গ্যাস জমা হতে পারে। এটা ছাড়াও পেশেন্টের ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করার পর দেখা যায় ডায়াফ্রামের নিচে কিছু গ্যাস জমে থাকতে পারে। তাহলে একটা এক্সরে তে যদি আমরা নিউমোপেরিটোনিয়াম পাই তাহলে সেটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে পারফোরেশন না হয়েও আমাদের রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে গ্যাস শ্যাডো থাকতে পারে।
এটা কেন হতে পারে? কিছু কিছু অর্গানিজমের জন্য হতে পারে, যারা গ্যাস প্রডিউসিং অর্গানিজম। এটা ছাড়াও দেখা যায় স্মল গাটগুলি অনেকের ক্ষেত্রে রাইট ডুম অফ দ্য ডায়াফ্রামের নিচে লিভারের উপরে যে বসে থাকতে পারে, সেজন্য গ্যাস শ্যাডো থাকতে পারে। তারপর হচ্ছে পেরিনেফ্রিক যদি অ্যাবসেস হয়, মানে রাইট ডুম অফ দ্য ডায়াফ্রামের নিচে কোনো অ্যাবসেস ফর্ম হয়, সেই ক্ষেত্রে হতে পারে। কাজেই আমরা তো শুধু একটা এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে তোমার পারফোরেশন খুব ভালোভাবে পড়তে হবে, এটার ম্যানেজমেন্ট। এটা যদি না পারো তাহলে পরীক্ষায় পাস করতে পারবে না। আমরা কতগুলি জিনিস চেষ্টা করি, একটা পেশেন্ট অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে কমন কি কি কারণে আসে জিজ্ঞেস করি। একটা তুমি ওয়ার্ডে পেশেন্ট দেখছো, কি কি কারণে তোমার অ্যাকুট অ্যাবডোমেন আসে, কমন কজ বলো। তোমরা বই থেকে তো বললে হয়তো থিওরিগুলি বললা, কিন্তু কমনলি বলতে হবে অ্যাকুট অ্যাবডোমেনের কজগুলি তুমি বলো। এখন আপার অ্যাবডোমেনের যদি পেন নিয়ে আসে সার্জারি ওয়ার্ডে, তোমার পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলোবিস্কাস, অ্যাকুট কোলিসিস্টাইটিস, তারপর হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, এগুলি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। রাইট আইলিয়াক ফোসাতে পেন নিয়ে আসলে আমাদের অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, তারপর হচ্ছে রাইট ইউরেটারি কোলিক হতে পারে, এই প্রবলেমগুলি নিয়ে আসে। এবং পেশেন্ট যদি জন্ডিস নিয়ে আসে সার্জারি ওয়ার্ডে, জন্ডিসের কজ কি? জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় তোমার কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হতে পারে, তারপর কোলিটোকোলিথিয়াসিস হতে পারে, কার্সিনোমা গল ব্লাডার হয়ে যদি লিম্ফ নোড কমন বাইল ডাক্টকে কম্প্রেস করে সেজন্য হতে পারে, পেরিএমপুলারি কার্সিনোমাতে হতে পারে, পিলিয়ারি স্ট্রাকচারের জন্য হতে পারে। এই অংশগুলি তোমরা পেশেন্টগুলি দেখো কিনা, বুঝো কিনা, বা ডায়াগনোসিস করতে পারবা কিনা, সেই রিলেটেড আমরা প্রশ্ন করে থাকি। এখন পারফোরেশনটা খুব ভালোভাবে পড়বা। আর একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি এখন। এখন দেখো এই প্রশ্নটা, a 30-year-old male present with upper abdominal discomfort and fullness after meal and relieved after vomiting for 6 months. On examination, patient is cachectic and there is a visible peristalsis in upper abdomen. দেখো 30 বছরের একজন পুরুষ মানুষ, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এবং ফুলনেস সবসময় ভরা ভরা থাকে, এবং examination of the patient cachectic and visible peristalsis. এখন হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস? এক্ষেত্রে বলতে হবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, যেহেতু তার ভমিটিং ছিল, এবং ক্যাকেকটিক কি কারণে হতে পারে। আবার ভিজিবল পেরিস্টালসিস, এখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন একটা হতে পারে তোমার পাইলোরিক স্টেনোসিসের জন্য, আবার একটু হতে পারে তোমার কার্সিনোমা অফ দ্য স্টোমাকের জন্য। এখন এই পেশেন্টের যেহেতু একটা শর্ট হিস্ট্রি, এখন হোয়াট আর দ্য কমন কজ অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মানে দ্বিতীয় প্রশ্নই এটা ছিল। এখন এই পেশেন্টের যদি প্রথম প্রশ্ন কি ছিল, প্রবাবল ডায়াগনোসিস, কে 30 years old male present with upper abdominal discomfort and fullness after meal and relieved after vomiting for 6 months. On examination, the patient is cachectic and there is a visible peristalsis. এই প্রশ্ন থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি, পেশেন্টের হিস্ট্রি হচ্ছে খুবই শর্ট, সেজন্য লং হিস্ট্রি না, আমাদের হচ্ছে কার্সিনোমার দিকে যাবে, বলবা কার্সিনোমা অফ দ্য স্টোমাক and gastric outlet obstruction, যেহেতু পেশেন্টের ফুলনেস, ভিজিবল পেরিস্টালসিস সাধারণত আউটলেট অবস্ট্রাকশন হলেই হতে পারে। তারপরে দুইটি হতে পারে। তা হোয়াট আর দ্য বায়োকেমিক্যাল চেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ ইউর ডায়াগনোসিস? এখন বায়োকেমিক্যাল চেঞ্জেস যদি হয়, তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে পেশেন্ট কি হবে? বমি হবে। এখন পেশেন্টের যদি বমি হয় তাহলে কি হয়? তার হচ্ছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। এখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে কি কি হয়? স্টোমাকের মধ্যে সাধারণত আমাদের কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই ক্ষেত্রে পেশেন্টের এই ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স গুলি হবে, সেটা তোমার বলতে হবে। এখন হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট প্ল্যান? এখন ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে? এখন ট্রিটমেন্ট প্ল্যান কি হবে? ট্রিটমেন্ট প্ল্যানের ক্ষেত্রে আমাদের প্রথমে তোমার হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি তো ডিটেলস হিস্ট্রি নিব,
তারপর পেশেন্টের এক্সামিনেশন করব এবং পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কি করতে হবে, পেশেন্টের আমরা এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি যদি করি, অথবা পেশেন্টের বেরিয়াম মিল এক্স-রে অফ স্টোমাক এন্ড ডিউডেনাম করি, সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস কনফার্ম হবে। এখন এই রোগীর যদি শুধু পাইলোরিক স্টেনোসিস হয়, সেই ক্ষেত্রে পেশেন্ট আমাকে হসপিটালে ভর্তি করে আমরা গ্যাস্ট্রোজেজুনোস্টমি করে দিতে পারি। আর পেশেন্টের যদি কার্সিনোমা অফ দ্য স্টোমাক হয়, সেই ক্ষেত্রে আমাদের সার্জারি করতে হবে। যে স্টোমাকের যে অংশে মেলিগনেন্সি আছে সেটা আমাদের রিমুভ করে দিতে হবে। আমরা পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি এটা আমরা করতে পারি। এই ক্ষেত্রে যারা পোস্ট গ্রাজুয়েশন আছে তাদের আরো বিশদ অনেক কিছু জানতে হবে, কিন্তু এমবিবিএস লেভেলে সার্জিক্যাল অপশনটা এতটুকু জানলে হবে। হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দ্য অপারেশন? এখন এই রোগীকে তুমি কিভাবে প্রিপেয়ার করবে অপারেশনের জন্য? প্রিপারেশনের ক্ষেত্রে দুইটা অংশ, একটা হচ্ছে পেশেন্টের জেনারেল প্রিপারেশন করতে হবে, আর একটা হচ্ছে পেশেন্টের লোকাল প্রিপারেশন করতে হবে। যেহেতু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পেশেন্ট খেতে পারছে না, পেশেন্টের এনিমিয়া থাকবে, আমাদের ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। পেশেন্টের যদি অ্যালবুমিন লেভেল কম থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টকে অপটিমাইজেশন করতে হবে। যদি 3 গ্রামের নিচে থাকে, সেই ক্ষেত্রে আমরা বাড়াই, মানে অ্যালবুমিন দেই। পেশেন্ট যদি ডিহাইড্রেশন থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টের ফ্লুইড দিতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে আমাদের সেটা কারেকশন করে তারপর রোগীকে অপারেশনে নিতে হবে। এবং পেশেন্টের অন্যান্য যদি কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস, সেটা ঠিক করতে হবে। চেস্ট এক্স-রে করতে হবে। তারপর পেশেন্টের যদি তোমার কোনো ওষুধ খায়, হার্টের কোনো ওষুধ খায়, ইকোস্প্রিন ডিসপ্রিন জাতীয় ওষুধ খায়, সেটা আমাদের বন্ধ রাখতে হবে। মোট কথা যে কোমরবিডিটি থাকুক সেটা আমাদের কারেকশন করে, ইনভেস্টিগেশন করে, ইনফর্ম কনসেন্টে রোগীকে প্রিপেয়ার করতে হবে। পাশাপাশি আমাদের স্টোমাকটাও প্রিপেয়ার করতে হবে। যেহেতু দীর্ঘদিন ধরে খাদ্য যে স্টোমাকে জমা থাকে, সেজন্য আমরা একটা নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে এটা 3 থেকে 5 দিনের প্রিপারেশন লাগে রোগীকে। সাধারণত 200 ml আমরা নরমাল স্যালাইন দিই, দেওয়ার পর রোগীকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে বলি। তারপর পেশেন্ট হচ্ছে ওই খাবারগুলি যখন একটু লিকুইড হবে, সেই ক্ষেত্রে ওই এনজি টিউবের সাথে একটা ব্যাগ লাগিয়ে দিই বা এনজি সাকশন দিয়ে আমরা সেগুলি রিমুভ করে ফেলি। এইভাবে আমরা মানে পেশেন্টের হচ্ছে যদি ফার্স্ট ডেতে 3 দিন আগে থেকে যদি শুরু করি, এভাবে আমরা করব। এরপরে কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না পেশেন্টের ক্লিয়ার ফ্লুইড আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এনজি টিউব দিয়ে এভাবে আমাদের গ্যাস্ট্রিক ল্যাভেজ দিতে হবে। ল্যাভেজ দেওয়ার উদ্দেশ্য কি? স্টোমাকটা যেহেতু ইনফ্লেম থাকে, ইডিমেটাস থাকে, এই ক্ষেত্রে পেশেন্টের যদি আমরা ওই অবস্থায় অপারেশন করি, ভিতরে যদি খাবার টাবার থাকে, তাহলে অপারেশনের সময় কন্টামিনেশন হবে, যে সেলাইটা দিব সেলাইটা তোমার কেটে যাবে। এর জন্য তার ইডিমা লস করার জন্য এবং টনিসিটি কমানোর জন্য আমরা এভাবে সার্জারিটা করব। তোমাদের এই প্রশ্নের মধ্যে খুব বেশি টু দ্য পয়েন্ট আমার শুধু কথাগুলি মনে রাখলে হবে না, তোমাদের শুধু ভিউটা দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কাজটা হবে কার্সিনোমা স্টোমাক, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, তারপর গ্যাস্ট্রিক লিম্ফোমা, ইভেন তোমার পারফোরেশন, ডিউডেনাল আলসার পারফোরেশন, এই টপিকগুলি খুবই ভাবে আত্মস্থ করবা এবং এগুলি বুঝে বুঝে পড়বা। এগুলি যদি তুমি ঠিক মতো পড়তে পারো, বুঝতে পারো, তাহলে টিচাররা এই প্রশ্নই যে করবে এরকম না, তোমার এই রিলেটেড বিভিন্ন টাইপের প্রশ্ন করবে, সেগুলি তুমি উত্তর দিতে পারবা। অনেক সময় আমরা জিজ্ঞেস করি, একটা স্টোমাকে তুমি এন্ডোস্কোপি করলা, করার পর দেখা গেল পেশেন্টের কার্সিনোমা পাইলোরাস অফ দ্য স্টোমাক, বায়োপসিতে বললো ওয়েল ডিফারেন্সিয়েটেড এডিনোকার্সিনোমা। ঠিক আছে, এখন তুমি এই পেশেন্টের এক্সটেন্ট অফ ডিজিজ বোঝার জন্য কি কি পরীক্ষা করবা? সেই ক্ষেত্রে তোমার বলতে হবে প্রথমে তোমার এই ক্যান্সারটা কোথায় কোথায় যায়, কিভাবে যায়। এটা লোকাল ইনভেশন হতে পারে, সারাউন্ডিং স্ট্রাকচারের মধ্যে লিম্ফেটিক মেটাস্টেসিস হতে পারে, তারপর ব্লাডের মাধ্যমে যেতে পারে, তারপর ট্রান্সিলোমিক স্প্রেড হতে পারে। এখন এগুলি তোমার বলতে হবে। এখন তোমার কিভাবে লোকাল ইনভেশন হলে কোথায় যেতে পারে, ডিউডেনাম, তারপর তোমার ট্রান্সভার্স কোলন, লিভার, এগুলিতে ইনভলভমেন্ট থাকতে পারে। তারপর তোমার পেরিগ্যাস্ট্রিক লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকতে পারে, অ্যাসাইটিস হইতে পারে,
সিস্টের জোসেফ নোডুল থাকতে পারে, তা পেলভিক ডিপোজিট থাকতে পারে। এগুলি বোঝার জন্য তোমার কতগুলি ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন করো, তারপর তোমার কন্ট্রাস্ট আইভিআর ন্যুরাল কন্ট্রাস্ট দিয়ে সিটি স্ক্যান করতে পারো, চেস্ট এক্সরে করো। এগুলি করে তুমি এক্সটেন্ট অফ ডিজিজটা বুঝতে পারো। তারপর যদি তার সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড থাকে এবং লং কেস যদি হয় এবং পেশেন্টের যদি এপিগ্যাস্ট্রিক লাম্প থাকে, তখন আমরা জিজ্ঞেস করি এটা কি অ্যাডভান্স ক্যান্সার না আর্লি। তখন তোমার বলতে হবে লাম্প হয়ে গেলে সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড যদি পাও, বলতে হবে আমাদের অ্যাডভান্স। এসআইটিস থাকলে অ্যাডভান্স। আবার প্রশ্ন করা হয় একটা ক্যান্সার কি কিভাবে তোমার প্রেজেন্ট করতে পারে, তখন তুমি বলবা হেমাটোবিসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, এপিগ্যাস্ট্রিক লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে, মেলানা নিয়ে প্রেজেন্ট করতে পারে, লস অফ অ্যাপেটাইট নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর তোমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে সিমটম গুলি রয়েছে, ভমিটিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই সমস্ত প্রবলেম গুলো পারফোরেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। কাজে তোমার কোনো কিছু বাদ দেওয়া যাবে না। একটা পোস্ট অপারেটিভ অর্ডার কিভাবে লিখবা, কিভাবে রোগীকে প্রিপেয়ার করবা, কি কি হতে পারে, কোথায় কোথায় পারফোরেশন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টোমাকের মধ্যে তোমার পেপটিক আলসার সম্পর্কে সার্জারিতে আমরা খুব বেশি কিছু জিজ্ঞেস করি না, তবে তোমার পারফোরেশন, তারপর তোমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, কার্সিনোমা স্টোমাক, এখন এইভাবে প্রশ্ন আসতে পারে একটা এপিগ্যাস্ট্রিক লাম্প পেশেন্টের কি কি নিয়ে হতে পারে, তখন তোমার বলতে হবে কার্সিনোমা স্টোমাক হতে পারে, লিম্ফোমা হতে পারে, তারপর প্যানক্রিয়াটিক সিডোসিস্ট হতে পারে, তারপরে হচ্ছে এনি টিউমার অ্যারাইজিং ফ্রম দ্য লেফট লোব অফ দ্য টিউমার হতে পারে, এই সমস্ত হতে পারে। তখন এপিগ্যাস্ট্রিক লাম্প যদি নিয়ে আসে, এখন পেশেন্টের কি কি ভাবে তুমি ইনভেস্টিগেশন করবা। এখন প্রথমেই আমরা নন ইনভেসিভ করি। যদি একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য আপার অ্যাবডোমেন বা হোল অ্যাবডোমেন করি, তাহলে এটা অরিজিন বলবে। প্যানক্রিয়াটিক সিডোসিস থাকলে একরকম, যদি কার্সিনোমা স্টোমাক বলে সেই ক্ষেত্রে আবার যে আমরা এন্ডোস্কোপি করব। এই যে তারপর সিটি স্ক্যান করে আমরা বুঝতে পারি। তোমার প্রশ্ন বুঝে বুঝে তোমার সুন্দরভাবে উত্তর দিতে হবে। এখন তোমরা শুধু প্রশ্ন আর উত্তর কখনোই মুখস্থ করতে যাবে না, আর মনে করবা না স্যার এটা বললে আমরা পাস করে যাব। আমি সবসময় বলি আমরা শুধু তোমাদের দিক নির্দেশনাটা দিব, তোমাদের কাজ হচ্ছে এই টপিকগুলি তোমার ভালোভাবে পড়া, বোঝা এবং পেশেন্ট দেখা, পেশেন্টের সাথে কোরিলেট করা। যতক্ষণ পর্যন্ত ওইভাবে থিঙ্কিংটা না নিতে পারবা, ততক্ষণ পর্যন্ত কিছু শিখবা না। তারপর দেখো আরেকটা প্রশ্ন যদি আসি, এটা নিয়ে আলোচনা হয়েছে। এখন দেখো a 35-year-old man came to you with the history of fever for 2 weeks, sudden severe lower abdominal pain, and vomiting for 2 times in the last 2 days. 35-year-old man, history of fever 2 weeks, sudden severe lower abdominal pain, জ্বর ছিল আবার lower abdominal pain, vomiting 2 times last 2 days. What is your diagnosis? What are the investigation? Do you need to diagnose the cause? What are the common sites of GIT perforation? দেখো এই প্রশ্নটা যেমন জ্বর ছিল, জ্বর হওয়ার পরে লোয়ার অ্যাবডোমিনাল পেন শুরু হয়েছে এবং তার বমিও আছে। এখন তোমার এটা চিন্তা করতে হবে পেশেন্টের আইলিয়াল পারফোরেশন। আইলিয়াল পারফোরেশন কি হতে পারে? আইদার টিবি হতে পারে, টাইফয়েড আলসার পারফোরেশন এমন হতে পারে। হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ডু ইউ নিড টু ডায়াগনোসিস দ্য কেস? এই ক্ষেত্রে তুমি একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন করে অন্য কিছু এক্সক্লুড করতে পারো। তারপর হচ্ছে একটা এক্সরে অ্যাবডোমেন করতে পারো, ইরেক্ট পশ্চার ইনক্লুডিং বোর্ডরুম অফ দ্য ডায়াফ্রাম। তারপর দেখো কমন সাইট অফ জিআইটি পারফোরেশন। আগে আমি বললাম স্টোমাক থেকে স্টোমাক পারফোরেশন হতে পারে, তারপরে হচ্ছে ডিউডেনাল আলসার পারফোরেশন হতে পারে, টাইফয়েড আলসার পারফোরেশন হতে পারে, মেলিগনেন্ট আলসার পারফোরেশন হয়ে হতে পারে। কমন যদি বলো ডিউডেনাল আলসার, স্টোমাক আলসার এবং টাইফয়েড আলসার। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ইন্টেস্টাইনাল পারফোরেশন? পারফোরেশনে কি কমপ্লিকেশন হতে পারে?
একটা বললাম পেরিটোনিয়াইটিস হইতে পারে, অ্যাবসেস, পেলভিক অ্যাবসেস হতে পারে। তারপর পেশেন্টের হচ্ছে একটা সার্স, মুড, স্মক এগুলি হতে পারে। হোয়াট আর দ্য সার্জিক্যাল অপশনস অফ ইন দিস কেস? পারফোরেশন যদি আইলিয়ামে হয় সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, আমরা অনেক সময় পেশেন্টের জ্বর থাকে, এই ক্ষেত্রে আমরা একটা আইলোস্টমি করে দিতে পারি, অথবা রিসেকশন অ্যানাস্টোমোসিস করতে পারি। অনেক সময় গ্যাংগ্রিনাস পোরশন নিয়ে আসে, গ্যাংগ্রিনাস অংশটা ফেলে দিয়ে নরমাল সাইডে রিসেকশন অ্যানাস্টোমোসিস করতে পারি। যদি আইলোসিক্যাল জাংশনের খুব কাছাকাছি হয় সেই ক্ষেত্রে আমরা আইলোস্টমি করে দিই, অথবা রিসেকশন অ্যানাস্টোমোসিস করে প্রক্সিমাল ডাইভারশন করে দিই। টেল ওয়ান ইম্পর্টেন্ট লং টার্ম ইফেক্ট অফ দ্য ডিজিজ ওভার দ্য অর্গান অফ দ্য অ্যাবডোমেন। এখন এই রকম অপারেশনের ক্ষেত্রে আমাদের কি কি হতে পারে? ইম্পর্টেন্ট লং টার্ম ইফেক্ট অফ দ্য ডিজিজ, এই ক্ষেত্রে পেশেন্টের যেখানে আমরা রিপেয়ার করলাম সেখানে আবার স্টেনোসিস হতে পারে, পেশেন্টের অবস্ট্রাকশন হতে পারে, তা পেশেন্টের ইনসিশনাল হার্নিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা পেশেন্টের যে প্রবলেমটা আমাদের কাছে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে পেশেন্টের হচ্ছে একটা ব্যান্ডস এন্ড অ্যাডেশনের জন্য অবস্ট্রাকশন নিয়ে হতে পারে। এখন প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমার বিভিন্ন রকম উত্তর হতে পারে, তোমরা প্রশ্নগুলি ভালোভাবে বুঝে সে উত্তরগুলি দিতে হবে। অনেক ক্ষেত্রে এই যে প্রশ্নগুলি করা হয়েছে সেটার মধ্যে ভুল থাকে, অনেক সময় প্রশ্নটা ক্লিয়ার হয় না, কিন্তু পরীক্ষার মধ্যে তোমাকে একটা ক্লিয়ার কাট প্রশ্ন করা হবে। এখন দেখো, early in the morning a patient of 45 years present with severe hematemesis with shock. What are the possibilities? এখন দেখো, আর্লি ইন দ্য মর্নিং, একদম সকালে আসছে, মানে সারা রাত্র সে না খায়া ছিল, হেমাটিমিসিস নিয়ে প্রেজেন্ট করলো, শকে করলো। এখন হোয়াট আর দ্য দেখো, হোয়াট আর দ্য পসিবিলিটিস, কি হতে পারে? এই ক্ষেত্রে সাধারণত ডিউডেনাল আলসার পারফোরেশন যদি পোস্টেরিয়রলি থাকে সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট করতে পারে। তারপর দেখো, হোয়াট আর দ্য ইনফরমেশন ডু ইউ নিড টু রিস্ক ক্লিনিক্যাল ডায়াগনোসিস? তুমি হিস্ট্রি নিবা, হিস্ট্রিতে তার ব্যথাটা কখন করতো। রোগী যদি বলে খালি পেটে ব্যথা করতো, তখন চিন্তা করবে ডিউডেনাল আলসার। আর খাবার পরে ব্যথা করতো, তখন তুমি চিন্তা করবে স্টোমাকে আলসার ছিল। এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন, এখন ক্লিনিক্যাল এক্সামিনেশন কি করো? এই পেশেন্টের যেমন আমাদের সব ক্ষেত্রে তুমি জেনারেল এক্সামিনেশন দিয়ে শুরু করবে, শকের পালস, ব্লাড প্রেশার এগুলো আমাদের দেখতে হবে। তারপর তুমি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে। আবার অনেক ক্ষেত্রে পেশেন্টের যদি পারেক্টাল ব্লিডিং এর কথা বলতো, তোমার ডিআরইও করতে হবে। অ্যাবডোমিনাল যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে তোমার ডিআরই, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন নিয়ে আসতো। হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন টু বি ডান ইমিডিয়েটলি? এখন পেশেন্টের হেমাটিমেসিস যদি নিয়ে আসে, তোমার পেশেন্টকে সাথে সাথেই তুমি ব্লাডটা ড্র করে গ্রুপিং কসমেটিং এর জন্য পাঠাই দিবা, ফ্লুইড দিবা, এবং যখন ব্লাড আসবে ব্লাড দিবা। আর এখানে যেহেতু ইনভেস্টিগেশনের কথা বলছে, আমরা যদি আপার জিআইটি ব্লিডিং, যেহেতু হেমাটোমেসিস হচ্ছে, আমরা এন্ডোস্কোপি করে ব্লিডিংটা আইডেন্টিফাই করে ওটা আমরা বন্ধ করতে পারি। তাই ইন্টারপ্রিট দ্য প্রবাবেবল রিপোর্ট। এখন রিপোর্টের মধ্যে কি হতে পারে? একটা পেশেন্ট ইসোফেজিয়াল বেরিক্সের জন্য রাপচার হয়ে ইউজলি ব্লিডিং হতে পারে। তারপর যেটা বললাম, ডিউডেনাল আলসার পোস্টেরিয়রলি হয়ে ব্লিডিং, ম্যালিগন্যান্ট আলসার হয়ে হতে পারে, এবং ইলেকট্রোলাইট পেশেন্টের ইমব্যালেন্সও থাকতে পারে। সেই জিনিসগুলিও খেয়াল করতে হবে। হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট? এখন আসো ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বললাম, এনপিউ করতে হবে, হসপিটালাইজেশন, ব্লাড দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, ব্লাড আসলে ব্লাড দিব, এবং ব্লিডিং এর কস্ট আইডেন্টিফাই করে সেই অনুসারে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। ইউরিন আউটপুট মনিটর করতে হবে। ইন্ডিকেশন অফ সার্জারি ইন সাচ এ কেস। এখন এন্ডোস্কোপিক্যালি যদি আমরা ব্লিডিং বন্ধ না করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সার্জারি করে বন্ধ করতে হবে। যদি স্টোমাক থেকে হয়, আমাদের পার্শিয়াল অনেক সময় গ্যাস্ট্রেক্টমি করে, বা যে পয়েন্ট থেকে রক্ত গেল সেটা আমাদের বন্ধ করতে হবে। বিবিএস লেভেলে এই প্রশ্নগুলো হয়তো অনেকের জন্য কঠিন হয়ে যায়, আর এর জন্য আমি ইন ডেপথ বেশি আলোচনা করছি না। এখন এই যে প্রশ্নগুলি কিন্তু আমাদের এমবিবিএস স্টুডেন্টদের ক্ষেত্রে
ফাইনাল প্রপে আমরা দিই। কাজেই যাদেরকে অনার্স মার্ক বা ভালো মার্কস দেওয়ার ইচ্ছা তাদেরকে এই প্রশ্ন উত্তরগুলি পারতে হবে। কাজেই তোমরা ইন ডেপথ প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বা, সেটি প্রত্যাশা করি। আজকে স্টোমাক এবং ডিউডেনাম বা আপার জিআই সম্পর্কে প্রশ্নগুলি মোটামুটি ক্লিনিক্যাল সিনারিওর প্রশ্নগুলি আলোচনা করেছি। নেক্সট দিন বাকিগুলি আলোচনা করব। আজকে এই পর্যন্তই রাখি। সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই যদি আমার চ্যাট বক্সে কমেন্ট করো, কমেন্ট সেকশনে লিখে মানে বিভিন্ন তোমাদের প্রশ্ন যদি দাও বা কেমন হয়েছে, কিভাবে আলোচনা করলে তোমাদের ভালো হবে, তাহলে আমরা আরো ভালোভাবে এই প্রশ্নগুলি উত্তর তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। এ বলেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।